আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেন্টের হোমিও ফিলোসফি। আমরা যে রুটিনটা করেছিলাম তাতে সেই রুটিন অনুযায়ী আমাদের আজকে আলোচ্য বিষয় থাকার কথা হোমিও ফিলোসফি। তা গোটা পৃথিবীতে অনেক হোমিও ফিলোসফি আছে। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেন্টের ফিলোসফি নিয়ে। তা কেন্টের যে হোমিও ফিলোসফি, তা কেন্ট সাহেব তার যে লেকচারগুলো দিয়েছিলেন বিভিন্ন রকম চ্যাপ্টার করে, তা আমরা লেকচার নাম্বার 2 পর্যন্ত 1-2 আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা লেকচার 3 নিয়ে আলোচনা করব। তা লেকচার 3-তে বলা হয়েছে পারফেকশন অফ what is curable in disease, curative is medicine, and the application of last to first. The Kent philosophy অনুযায়ী আমরা জানি যে রোগের একটা নিয়ম আছে, অর্থাৎ সেন্টার টু পেরিফেরি। এবার চিকিৎসকদের যদি পরিষ্কার ধারণা থাকে রোগের ক্ষেত্রে কি করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমরা চিকিৎসা করার সময় অনেক রোগী এসে বলে, ডাক্তারবাবু আমার আমেশা হয়েছে, আমার টাইফয়েড হয়েছে, আমার হার্টের ট্রাবল হয়েছে। তো এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গি, হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি এটা নয়। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা কোনো রোগ ধরে চিকিৎসা করি না, যার জন্য বলা হয় হোমিওপ্যাথ ট্রিট দ্য পেশেন্ট নট ডিজিজ, আর অ্যালোপ্যাথ ট্রিট দ্য ডিজিজ নট পেশেন্ট। তাহলে আমরা রোগের মূল কারণ যেটা জানি সেটা হচ্ছে আমাদের দেহে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেমের মধ্যে মানে অসংখ্য নার্ভ আছে। আমাদের মাথার খুলির ভিতরে যেটাকে আমরা গিলু বলি, অর্থাৎ ব্রেন আছে, আর পাশাপাশি সেখানে অসংখ্য সেন্সিটিভ নার্ভগুলো আছে। মাথার পিছনে একটা কর্ড আছে যেখানে অসংখ্য স্নায়ুতন্ত্র এক জায়গায় জমায়েত আছে। তাহলে মূল উৎসটা হচ্ছে রোগের যে মূল উৎসটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে রোগের মূল উৎস। এবার চিকিৎসক কি করবে? চিকিৎসকের ডিউটি কি? চিকিৎসকের ডিউটি হচ্ছে তার রোগ সম্বন্ধে পরিষ্কার ধারণা, অর্থাৎ তাকে কি নিরাময় করতে হবে, তাকে কি আরোগ্য করতে হবে, এই বিষয়ে তার একটা ধারণা থাকতে হবে। অর্থাৎ রোগের ক্ষেত্রে কি সারাতে হবে, তবে বিভিন্ন রোগের ক্ষেত্রে তার লক্ষ্য নির্দিষ্ট করতে হবে। তিনি যদি সুস্পষ্টভাবে অনুধাবন করতে পারেন ওষুধের রোগ নির্মূল করার ক্ষমতা কি, তবেই প্রত্যেক ওষুধের ক্ষেত্রে তার লক্ষ্য স্থির থাকবে। সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট করা নীতি অনুসারে কিভাবে ওষুধ প্রয়োগ করতে হবে তার জ্ঞান থাকা দরকার। ঔষধের নিয়োগ করার ক্ষমতা এবং রোগীর ক্ষেত্রে
যদি সন্দেহাতীতভাবে বিপজ্জনক, তার আবিষ্কৃত পথে প্রয়োগ করলে রোগীর আরোগ্য লাভ সুনির্দিষ্ট হয়। সঠিক উপায় ও সঠিক কাজ করার পদ্ধতি, সঠিকভাবে ওষুধ তৈরি করা, প্রয়োগ অনুসারে পরিমাণ ঠিক করা এবং সঠিক সময়ের মধ্যে পুনঃ প্রয়োগ করা, এই সমস্তগুলো সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। অর্থাৎ যে আমরা যে ওষুধটা নির্বাচন করব, সেই ওষুধটা নির্বাচনের সময় কিভাবে ওষুধটাকে তৈরি করব, তার ডোজটা কিভাবে তৈরি করা হবে এবং তার রিপিটেশন কত ঘন্টা অন্তর আমরা রিপিটেশন করব, সেই সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে। আর সেই সাথে কি আছে, সেই সাথে হচ্ছে তার আরোগ্যের পথে কিছু বাধা, সেই বাধাগুলো দূর করতে হবে। তা কেন সাহেব লক্ষ্য করেছেন যে হ্যানিম্যান যে পর্যবেক্ষণের কথা বলা হয়েছে, অর্থাৎ ইংরেজিতে যে শব্দটা পারসিপশন, সেই পারসিভ কথাটা একটা ব্যবহারিক মূল্য রয়েছে। পারসিভ কথার মানে হচ্ছে গভীরভাবে পর্যবেক্ষণ। আমরা কোনো কিছু দেখি, চোখে দেখি, তা চোখে দেখি আমরা অনেক সময় রোগীর দেহে ফোড়া দেখি, টিউমার দেখি, আবার কখনো কখনো অপারেশন করে আমরা কিডনি দেখি বা বিভিন্ন অর্গানগুলো দেখি। এগুলো হচ্ছে দেখা, অর্থাৎ এটা পর্যবেক্ষণ বা দেখা। কিন্তু হোমিওপ্যাথি শুধু দেখলে হবে না, তাকে সেই সমস্ত বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। গভীরভাবে, এই গভীরভাবে পর্যবেক্ষণ করে তার রোগ সম্বন্ধে, অর্থাৎ কিভাবে রোগটা সৃষ্টি হচ্ছে এবং কিভাবে সেটা নিরাময় হবে, সেই সম্বন্ধে তার একটা ধারণা তৈরি করতে হবে। আমরা শাসন ব্যবস্থা দেখেছি যে প্রত্যেকটা দেশে একটা কেন্দ্রীয় সরকার থাকে। সেই কেন্দ্রীয় সরকার যদি নড়বড়ে হয়, তাহলে সেই দেশের প্রত্যন্ত প্রান্তেও কিন্তু একটা বিশৃঙ্খলা হয়। অর্থাৎ কেন্দ্র যদি শক্তিশালী না হয়, কেন্দ্র যদি সায়েন্টিফিক ওয়েতে না চলে, নিয়মানুবর্তিতা অনুসারে যদি না চলে, তার অধীনস্থ যে সমস্ত শহর, গ্রাম বা প্রত্যন্ত প্রান্তর আছে, সেখানেও কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি। তাহলে আমাদের সেন্ট্রালটা কোথায়? আমাদের সেন্ট্রাল হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের দেহটা এরকম একটা রাষ্ট্রের মতো বা রাজ্যের মতো, সেখানে তার সেন্ট্রাল যে কেন্দ্র, সেই কেন্দ্র যদি ঠিকঠাক না থাকে, তাহলে বিভিন্ন রকম তার যে প্রত্যন্ত এলাকাতে তার একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তাহলে আমরা সেখানে যেটা দেখতে পাচ্ছি যে কিভাবে রোগ সৃষ্টি হয়। আমরা অ্যালোপ্যাথি দৃষ্টিভঙ্গিতে জানি যে ভাইরাস, ব্যাকটেরিয়া ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে। এই ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের দেহে যে সেল টিস্যুগুলো আছে, সেগুলোর ডিসঅর্ডার তৈরি করার ফলে সেখানে যে সেলুলার যে পরিবর্তনগুলো হয়, সেলের যে কোষের যে পরিবর্তন হয় বিভিন্ন রোগের ফলে, তা আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ধরুন, আমরা দেখেছি বাহ্যিকভাবে যদি কারো কোথাও কোনো আঘাত লাগে,
যেমন কোনো একটা অ্যাক্সিডেন্টে তার হাড় ভেঙে গেল, কিংবা তার হাত পা কেটে গেল, তাহলে অনেক সময় আমরা দেখি উইদাউট ট্রিটমেন্ট সেটা শুকিয়ে যায় বা সুস্থ হয়ে যায়। যেমন আমরা হাড় ভাঙার ক্ষেত্রে জানি যে হাড় যদি সেটিং ঠিক থাকে, ঠিকভাবে যদি ব্যান্ডেজ করে রাখা হয়, উইদাউট মেডিসিন সেটা অটোমেটিকই সুস্থ হয়ে যায়। তা এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার দেহের মধ্যে নিরাময় করার একটা ক্ষমতা আছে। এটা হচ্ছে বাহ্যিক রোগ, তবে এটা অটোমেটিক নিরাময় হয়। কিন্তু যদি আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি ডিসঅর্ডার হয়, কেন্দ্রে যদি গন্ডগোল শুরু হয়ে যায়, বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, তখন কিন্তু সেটাকে বলি আমরা প্রকৃত রোগ। এই প্রকৃত রোগটা তৈরি হয় তিনটে অদৃশ্য শক্তির দ্বারা। তিনটে অদৃশ্য শক্তি, সেটা হচ্ছে মায়াজিন, তার নাম হচ্ছে মায়াজিন। আমরা হোমিওপ্যাথিক ফিলোসফি অনুযায়ী আমরা জানি যে সোরাসিটিক সাইকোসিস, এই মায়াজিন হচ্ছে রুট কজ অফ দ্য ডিজিজ। তাহলে সেটা আধুনিক যে মাইক্রোস্কোপ, মায়াজিনকে কিন্তু আধুনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না। আমরা জানি যে অতীতে আমাদের সূক্ষ্ম জিনিস দেখার জন্য একটা যন্ত্র তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। বর্তমান পৃথিবীতে আরো সূক্ষ্মতম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে, যেটা অনেক ক্ষুদ্র কি ক্ষুদ্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পর্যন্ত দেখা যায়। তা কিন্তু মায়াজিনকে কিন্তু আমরা কোন যন্ত্রের মাধ্যমে দেখতে পাই না, এটা একটা অদৃশ্য শক্তি। আবার পাশাপাশি আমাদের যে ওষুধ, হোমিওপ্যাথিক মেডিসিন, সেই হোমিওপ্যাথিক মেডিসিনটাও কিন্তু একটা অদৃশ্য শক্তি। কেন অদৃশ্য শক্তি? আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনটা কিভাবে তৈরি হয়, আমরা এর আগে জেনেছি যে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করার ক্ষেত্রে 6টা সাম্রাজ্য আছে বা 6টা সোর্স আছে। একটা হচ্ছে ভেজিটেবল কিংডম, একটা হচ্ছে মিনারেল কিংডম, একটা অ্যানিমেল কিংডম, তারপরে আছে নো সোর্স, তারপরে সার্কোর্স, তারপরে আছে ইম্পেন্ডেবল ইয়ার। তাহলে আমরা ফার্মেসিতে পড়েছি যে 6টা সোর্স, এই 6টা সোর্স থেকে ওষুধ তৈরি হয়। যেই সোর্স থেকে ওষুধ তৈরি হোক না কেন, সেই ওষুধগুলো কিন্তু ভিজিবল নয়, দৃশ্যমান নয়। কারণ দৃশ্যমান নয় এই জন্য যে সেগুলো ডাইলুট করতে করতে একটা সময় সে অদৃশ্য হয়ে যায়। তাহলে অদৃশ্য একটা শক্তি। সুতরাং আমরা যেটা আগেও বলেছি যে হোমিওপ্যাথিক মেডিসিন ইজ নট এ সাবস্টেন্স, ইট ইজ এ ইনভিজিবল ডাইনামিক পাওয়ার। তাহলে হোমিওপ্যাথিক ওষুধ একটা ডাইনামিক পাওয়ার, আর আমাদের যে মায়াজিনটা, সে মায়াজিনও কিন্তু একটা ডাইনামিক পাওয়ার, এটাও কিন্তু ইনভিজিবল। আর আমাদের যে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ আমার দেহের মধ্যে যে কেন্দ্রীয় সরকার রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে আমরা বলছি ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্স আমরা নার্ভগুলোকে দেখতে পাই, আমরা ব্রেনকে দেখতে পাই, কিন্তু তার মধ্যে যে একটা অদৃশ্য শক্তি আছে, সেই শক্তিটাকে কিন্তু আমরা দেখতে পাই না। দ্যাট ইজ ইনভিজিবল পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে একটা ডাইনামিক পাওয়ার। এই ডাইনামিক পাওয়ার আমার দেহের মধ্যে বিরাজমান করে, দেহকে পরিচালনা করে। আমরা আমাদের যে অনুভূতি, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের সমস্ত কিছু, তাহলে এই ডাইনামিক পাওয়ারটাই কিন্তু ঠিক করে দেয়। তাহলে একটা মানুষ যখন অসুস্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায়
যে সেই মানুষটা অসুস্থ হচ্ছে সামগ্রিকভাবে, হোল এক্সটেন্স, তার সামগ্রিকভাবে, তার সার্বিকভাবে সে অসুস্থ। যখন সে অসুস্থ হয় ক্রনিক ডিজিজে, আমরা অ্যাকিউট ডিজিজের কথা বলছি না, অ্যাকিউট ডিজিজ অ্যাক্সিডেন্টাল অনেক কিছু ঘটতে পারে। হঠাৎ করে বৃষ্টিতে ভিজলাম, ঠান্ডা লাগলো, জ্বর সর্দি কাশি হলো, তারপরে অ্যাক্সিডেন্টে হাত পা ভাঙলো, কোনো একটা অ্যাক্সিডেন্টে হাত পা কেটে গেল, এগুলো কিন্তু নয়। যেগুলো ডিজিজ অর্থাৎ ভাইটাল ফোর্স আক্রান্ত হয়ে যে রোগটা সৃষ্টি হয় ডিউ টু ক্রনিক মায়াজম, ক্রনিক মায়াজমের প্রভাবে যে রোগটা সৃষ্টি হয়, সেই রোগটা কিন্তু মানে সামগ্রিকভাবে তার যে ভাইটাল ফোর্স, সেই ভাইটাল ফোর্স অসুস্থ হয়ে পড়ে। তাহলে এই ভাইটাল ফোর্স অসুস্থ হয় আমরা কিভাবে বুঝব? আমরা যেমন আমরা কথা বলি, আমার মনের ভাব প্রকাশ করি, সেটা হচ্ছে আমি একটা ভাষা দিয়ে, আমি বাংলা ভাষায় কথা বলছি, আমি বাংলা ভাষায় আমার মনের ভাবটা প্রকাশ করছি। যারা ইংরেজিতে কথা বলে তারা ইংরেজিতে তার মনের ভাব প্রকাশ করে, যারা হিন্দি ভাষা জানে তারা হিন্দিতে তার মনের ভাব প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে ভাষা। আর জীবনী শক্তিরও কিন্তু অসুস্থতার একটা ভাষা আছে, একটা ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজটাকে কি বলা হয়? সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় সিমটমস, উপসর্গ, লক্ষণ। তাই সেই লক্ষণের মাধ্যমে সে প্রকাশ করে যে আমার এই ধরনের সমস্যা হয়েছে, আমার শরীর মায়াজেমা অ্যাটাক করেছে, আমার সাইকোটিক মায়াজেমা অ্যাটাক করেছে, আমার সিভিলিস্টিক মায়াজেমা অ্যাটাক করেছে, সেটা সে প্রকাশ করে। তাহলে সিমটমস ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ এ সিক পারসন। সিমটমসটা হচ্ছে অসুস্থ মানুষের কি ধরনের অসুস্থ সেটা সে প্রকাশ করে। এবার আসা যাক, আমরা যে বর্তমান যে পৃথিবীর যে পরিস্থিতিটা আছি, সেটা হচ্ছে একটা মহামারীর যুগে, যার নাম হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসে আমরা কিন্তু মহামারী আকারে রয়েছি। তাহলে মহামারী, এপিডেমিক আকারে যখন কোনো রোগ হয়, তখন তাকে কিভাবে আমরা এপিডেমিক বলবো? তখন কিভাবে এপিডেমিক বলবো? এপিডেমিক বলবো যখন একই সিমটমস নিয়ে বহু মানুষের মধ্যে কিছু রোগ প্রকাশ করে, সেম সিমটমস, একই ধরনের লক্ষণ নিয়ে যখন আমাদের প্রকাশ হয় বহু লোকের মধ্যে, সেটাকে আমরা বলি এপিডেমিক। তাহলে আমাদের যে বর্তমানে যে ভাইরাস নিয়ে আমরা আতঙ্কিত, সেই ভাইরাসটার নাম হচ্ছে করোনা ভাইরাস। আমরা আগের অনেকগুলো লেকচারে আলোচনা করেছিলাম এর নামটা করোনা কেন। তা আমরা প্যাথোলজিস্টরা দেখেছেন যে যে ভাইরাসটা আক্রমণ করে, সেই ভাইরাসটা তার যে বডি স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দেখতে অনেকটা মুকুটের মতো। তাহলে আমরা জানি যে মেডিকেল সায়েন্সের যে সমস্ত শব্দগুলো, প্রতিশব্দগুলো ব্যবহার করা হয়, অল আর ডেরিভড ফ্রম ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ভাষা থেকে আসে। ল্যাটিন ভাষায় মুকুটের প্রতিশব্দ হচ্ছে করোনা। যেটা আমাদের দেশে অনেক রকম ভাইরাস আছে, সার্স ভাইরাস, বহু রকম ভাইরাস আছে, এর আগেও বহু ভাইরাস হয়েছে। তাহলে মুকুটের মতো দেখতে যে ভাইরাস, যেহেতু মুকুটের প্রতিশব্দ হচ্ছে করোনা, তাই এর নাম হচ্ছে করোনা ভাইরাস। এটা প্রচন্ড রকম একটা ইনফেকশিয়াস ডিজিজ, অর্থাৎ প্রচন্ড রকম ভাবে ছোঁয়াচে, যে কোনো টাচে, স্পর্শে এটা সংক্রামিত হয়। তা এবার হচ্ছে যে কি কি লক্ষণ এখানে ফুটে ওঠে। তাহলে আমরা অনেক রকম ফ্লু দেখেছি,
ফ্লু বহু রকম ফ্লু দেখেছি, কমন ফ্লু, বহু রকম ফ্লু দেখেছি। তা এইটা এক ধরনের ফ্লু। তাই এই ফ্লুটা আক্রমণ করে কোথায়? এটা আক্রমণ করে মূলত লাংসের উপরে। লাংসে আক্রমণ করে সেখানে যে নিউমোনিয়ার মতো কিছু, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এই ধরনের লাংস যে ডিজিজগুলো আছে তার মতো কিছু সিমটমস সৃষ্টি করে এবং সেখানে গিয়ে প্রচণ্ড প্রদাহ সৃষ্টি করে এবং এই প্রদাহের ফলে সেখানে কিছু শ্বাসকষ্ট হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যেটা আমরা আগে বলেছিলাম যে একটা এপিডেমিক আমরা তাকেই বলি যখন অনেক লোকের মধ্যে একই কোয়ালিটির সিমটমস তৈরি হয়, একই কোয়ালিটি। অর্থাৎ এই যে কাশি, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, এগুলো একটা কমন সিমটমসের মধ্যে পড়ে। আমরা গতদিন আলোচনায় বলেছিলাম ভারত সরকারের যে আয়ুষ দপ্তর, সেখান থেকে তারা একটা স্পেসিফিক ওষুধ বলেছিলেন। আমরা গত বছর দেখেছি টিভি, বিভিন্ন খবরের কাগজে, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম 30। গতদিন এই আলোচনার সময় আমাকে কয়েকজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে আমাদের হোমিওপ্যাথি তো সিমটোমেটিক চিকিৎসা, তা সেই ক্ষেত্রে আমরা আর্সেনিকটাকে কেন বেছে নেব? তা করোনা ভাইরাসের যে সমস্ত ইনফেকশনের যে সমস্ত লক্ষণগুলো আছে, আপনারা আর্সেনিক অ্যালবামটা ভালো করে পড়বেন, দেখবেন যে সেখানে কিন্তু আর্সেনিক অ্যালবামের অনেক লক্ষণ করোনা ভাইরাসের মধ্যে রয়ে গেছে। এছাড়াও আমরা যেহেতু সিমটম অনুযায়ী চিকিৎসা করবো, যদি কেউ আক্রান্ত হয়, বহু মেডিসিন আছে হোমিওপ্যাথি, সেই লক্ষণ ভিত্তিক সেই ওষুধগুলো দিয়ে নিরাময় করা যায়। তার মধ্যে অ্যাকোনাইট আছে, ব্রাইনি আছে, রাস্টক আছে, জেলসিমাম আছে, সেরাম ফসফরিকাম আছে, অনেক ওষুধ আছে যেগুলো হোমিওপ্যাথিতে নিরাময় করা যায়। আর স্পেসিফিক প্রতিষেধক হিসাবে যেটা বলা হয়েছিল, এটা আমাদের কথা নয়, এটা আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ দপ্তর, সেই আয়ুষ দপ্তর থেকে এটা ডিক্লেয়ার করেছিল। আর এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে, জার্মান বা অন্যান্য দেশগুলিতে তারা কিন্তু এই ঠিক আর্সেনিক অ্যালবামটাকে তারা অনুমোদন করেছিল। তাহলে আমরা যেটা আজকের আমাদের যে বিষয়টা আলোচনা ছিল, সেটা আলোচনার বিষয়টা হলো যে রোগের ক্ষেত্রে কিভাবে আরোগ্য লাভ সম্ভব, রোগের ক্ষেত্রে কিভাবে আরোগ্য লাভ সম্ভব এবং ঔষধের ক্ষেত্রে রোগ সারাবার শক্তি এবং শেষেরটি ক্ষেত্রে প্রথমটি প্রয়োগ নিপুণভাবে কিভাবে আমরা করব। তাহলে আমরা মোদ্দা কথা, অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করতে যাই, আমরা কোনোদিনই কিন্তু সেই চিকিৎসার সাফল্য অর্জন করতে পারবো না। আমাদের সব সময় একটা হোমিওপ্যাথি ফিলোসফি নিয়ে এগোতে হবে। আমরা রোগীকে প্রশ্ন করব, কেস টেকিং করবো, মাথার মধ্যে থাকবে হোমিও ফিলোসফি, হোমিও দর্শন, হোমিও দৃষ্টিভঙ্গি, হোমিও দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কি করব? আমরা তো রোগের চিকিৎসা করব না, আমরা হচ্ছে অসুস্থ কে হয়েছে, অর্থাৎ আমার দেহের মধ্যে বা রোগীর দেহের মধ্যে যে ভাইটাল ফোর্সটা আছে, যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তিটা অসুস্থ হয়েছে। তাহলে জীবনী শক্তি অসুস্থ হয়েছে, তাকে আমার নিরাময় করতে হবে। কিভাবে আমরা নিরাময় করব? আমরা আগেও আলোচনা করেছি যে সায়েন্সের একটা থিওরি আছে, এটা আমাদের পৃথিবীর বিখ্যাত বৈজ্ঞানিক নিউটনসের ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা সারা বিশ্বের
একেবারে সর্বজন বিদিত একটা তত্ত্ব। তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে আমরা কি জানি যে when two forces meet together stronger suppress the weaker। তাহলে রোগ নিরাময় কি করে হয়, অর্থাৎ অসুস্থ হয়েছে কে, অসুস্থ হয়েছে ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স অসুস্থ কেন হলো, ডিউ টু ক্রনিক মায়াজম। তাহলে ক্রনিক মায়াজম, তাহলে আমরা আমাদের কর্তব্যটা কি হচ্ছে, আমরা একটা যে লক্ষণগুলো আমরা সংগ্রহ করব, অর্থাৎ কেস টেকিং করব, কেস টেকিং করে তার মধ্যে সমস্ত লক্ষণগুলো আমরা মিল খুঁজে দেখব যে কোন ওষুধের মধ্যে আমার এই লক্ষণগুলো আছে, মোর সিমিলার কোন মেডিসিনের মধ্যে আছে। তার মধ্যে আমরা বিভিন্নভাবে আলোচনাও করেছি এর আগে, সোরার চরিত্র কি, সিফিলিসের চরিত্র কি, সাইটোসিসের চরিত্র কি। তাহলে সোরা, সিফিলিস, সাইটোসিসের চরিত্র নিয়ে আমরা এটাও জানি যে আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে অ্যান্টিসোরিক মেডিসিন আছে, অ্যান্টিসাইকোটিক মেডিসিন আছে, অ্যান্টি সিফিলিস্টিক মায়াজিম ওষুধ আছে। আবার পাশাপাশি আমরা কিছু মেডিসিন আছে, তাকে আমরা বলি পলিক্রেস মেডিসিন, যার মধ্যে সোরা, সিফিলিস, সাইটোসিস সমস্ত মায়াজিমগুলো রোল করে। তা সেই সমস্ত উপরে ভিত্তি করে সিমিলারিটি খুঁজে আমরা মোর সিমিলার ওষুধ দেব। সেই ওষুধটা কিরকম হবে, সেই ওষুধটা হবে সূক্ষ্ম মাত্রায় সেই ওষুধটা দেব। এবং আমাকে অ্যানালিসিস করতে হবে যে ন্যাচারাল যে ডিজিজটা, তার যে শক্তি, তাহলে আমি যে আর্টিফিশিয়াল যে ওষুধ দেব সেই ওষুধের শক্তি ওই ন্যাচারাল ডিজিজ থেকে বেশি শক্তিশালী অবশ্যই হতে হবে, অর্থাৎ স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ডিজিজ দিয়ে আমরা তার চিকিৎসা করব সূক্ষ্ম মাত্রায়। এবার হচ্ছে আমাদের তাহলে এখানে আমাদের জানতে হবে আমরা কত পোটেনসি দেব, সেটা নিয়ে আমরা কয়েকটা ভিডিও আমরা প্রকাশ করেছিলাম, আমরা আলোচনাও করেছিলাম কোন কোন ক্ষেত্রে। আবার অর্গাননে আমরা এই আলোচনাটা করব, অর্গাননের চ্যাপ্টারের মধ্যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে রিপিটেশন, কতক্ষণ অন্তর, কতদিন অন্তর আমরা রিপিট করব, সেইটাও আমাদের কিন্তু অনুধাবন করতে হবে। এইভাবে আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা আলোচনা করলাম।